যে ভারত মনে করে বাংলাদেশের সঙ্গে আগামী 1 বছরের মধ্যে একটা যুদ্ধে অবতীর্ণ হবে, এই ধরনের একটা প্রজেক্ট তারা নিয়েছে, যে সেই যুদ্ধটা মোকাবেলা করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে তারা প্রস্তুত করতেছে। এই জন্য ইস্টার্ন কমান্ডের একটা সাব কমান্ড তারা তৈরি করেছে বাংলাদেশের উত্তর বর্ডারে নিয়ে, অর্থাৎ ময়মনসিংহের সেই মাথা থেকে আমার নালিতা বাড়ির উপর থেকে নিয়ে, আমার শেরপুরের কুড়ার থেকে নিয়ে, কুড়িগ্রাম হয়ে, গাইবান্ধা থেকে নিয়ে কুড়িগ্রাম হয়ে, লালমনিরহাট হয়ে, পঞ্চগড়, দিনাজপুর হয়ে, এটা নওগাঁ পর্যন্ত তারা একটা বিশেষ সীমান্ত বুঞ্চ তৈরি করেছে, একটা সীমান্ত রেখা তৈরি করেছে, যেটা সম্ভবত তাদের উদ্দেশ্য হলো যদি কখনো বাংলাদেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি হয়, যদি কখনো বাংলাদেশে যদি এরকম উগ্র কোনো ভারত বিদ্বেষী কোনো শক্তির উত্থান হয়, যদি তারা মনে করে এখানে তাদের সিকিউরিটি থ্রেট হিসাবে যদি বাংলাদেশ সরকার বা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাকে মনে করে, বন্দোবস্তকে মনে করে, তাহলে তারা যেন খুব কম সময়ের মধ্যে আমার ওই কুড়িগ্রামের যে পয়েন্টে তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলেছে তার উপর দিয়ে যেন তারা সরাসরি বাংলাদেশটাকে কাট করে একদম নওগাঁ দিয়ে কাট করে দিতে পারে। ওখান থেকে একটা নেকের মতো আছে, বাংলাদেশটা একটা ওই জায়গাটা চিপা হয়ে আছে, এই জায়গাটা যদি কাট করে দিতে পারে তাহলে বাংলাদেশের উত্তরাঞ্চলটা আলাদা হয়ে গেল। সেটা প্রাথমিকভাবে তারা হয়তো দখলে নিবে না, তারা হয়তো সেখানে আওয়ামী লীগকে দিয়ে একটা সরকার গঠন করাতে পারে। আমরা এই ধরনের এক্সারসাইজ আমরা দেখেছি, এই ধরনের সামরিক পরিকল্পনা আমরা দেখেছি। আগামীতে একই সামরিক কায়দায় যদি বাংলাদেশের উত্তরাঞ্চলটাকে আলাদা করে দেওয়া হয় এবং সেখানে রংপুরকে ঘিরে যদি একটা নতুন একটি বাংলাদেশ তৈরি করা হয়, যেটাকে নর্থ বাংলাদেশ বলা যেতে পারে বা বলতে পারে, তখন সেখানে কিন্তু জয়ের নেতৃত্বে সরকার গঠন তারা করতে পারে যদি ভারতীয় সেনাবাহিনী তাকে সহযোগিতা করে। ওখানে আমাদের যে ডিভিশন ফোর্স গুলো আছে ওখানে রংপুর ডিভিশনকে রক্ষা করার মতো পর্যাপ্ত সেনাবাহিনী আমার নাই, আমরা সেখানে রাখতে পারি নাই। আমরা গত 15 বছর সেনাবাহিনীকে আমরা সেই সক্ষমতায় নিয়ে যেতে পারি নাই। এই সুযোগটা কিন্তু ভারত নিবে এবং নেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। আমিও বিভিন্ন তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি, গতকালকে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, যেসব সাংবাদিকদের আমি ভারতীয় সাংবাদিকদের চিনি তাদের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছে যে তাদের মিলিটারি স্ট্র্যাটেজি হলো যে আগামী 1 বছরের মধ্যে তারা বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধে লিপ্ত হবে, এরকম একটা সম্ভাবনা নিয়ে তারা তাদের সেনাবাহিনীকে পূর্ণ বিন্যাস করছে। এবং সেই জন্য তারা সারা বাংলাদেশের উত্তরাঞ্চলে অনেকগুলো ঘাঁটি করেছে, 4টা ঘাঁটি আগেই করেছিল, সম্প্রতি ওই নীলফামারী থেকে নিয়ে কুড়িগ্রাম পর্যন্ত এবং আমার ময়মনসিংহের যমুনার উপরে নালিতাবাড়ি পর্যন্ত বা এই এলাকাগুলো পর্যন্ত আমাদের এখানে সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং এখানে তারা কয়েকটি স্থায়ী ক্যাম্প তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখানে তারা সেনানিবাস স্থায়ী একটা নির্মাণ করতেছে, সেখানে স্টেশন কমান্ড তারা তৈরি করেছে, অর্থাৎ আপাতত মনে হচ্ছে তারা প্রশাসনিক অর্থাৎ তাদেরকে মানে থাকা খাওয়ার ব্যবস্থা করবে, তারা নিরাপদ এবং থাকবে, তারা যুদ্ধ করবে না, কিন্তু তারা যেন খুব সীমান্তের খুব কাছাকাছি চলে আসছে যাতে তাদেরকে তাদের প্রতিক্রিয়া দেখাতে, রিয়েকশন দেখাতে কম সময় লাগে, অল্প সময়ে যাতে তারা বাংলাদেশ বর্ডারে এনগেজ হয়ে যেতে পারে। এবং সেখানে আমার যে রংপুর ডিভিশনটা আছে, সেই রংপুর ডিভিশনটা চতুর্দিক দিয়ে বলতে গেলে 3 দিক দিয়ে ভারত দ্বারা বেষ্টিত, ওটা 3টা ফ্রন্ট। আমার রংপুর ডিভিশনের সামনে 3টা ফ্রন্ট, একটা পূর্ব ফ্রন্ট আসামের দিকে, একটা উত্তর ফ্রন্ট কুচবিহার দিকে এবং শিলিগুড়ির দিকে, আর একটা দক্ষিণ ফ্রন্ট পশ্চিম দিনাজপুর মালদহর দিকে। কাজে এইখানে এই ত্রিমুখী লড়াই করার জন্য আমার রংপুর ডিভিশনকে আমরা করি না। আমার রংপুর ডিভিশনে পূর্ণাঙ্গ ডিভিশন না, সে রংপুর ডিভিশনে আমার আর আর্মির অনেক প্রতিষ্ঠান নাই, আমরা ফুল আর্মস না, তারা সেখানে ফুল প্লেজের ডিভিশন না, পূর্ণাঙ্গ একটা ডিভিশনও না। তার পক্ষে ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়া আমার জন্য কঠিন হবে যদি জনগণের সমর্থন না থাকে। এখন জনগণের সমর্থন দিয়ে তো যুদ্ধ সবসময় এড়িয়ে যাওয়া যায় না, কাজে ভারতের এই সেনা তৎপরতা আমরাই উস্কাইয়া দিচ্ছি,
আমরাই ভারতকে এই ধরনের একটি কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য আমরাই একটা মানে ইরেসপন্সিবল দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছি। আমরা কথায় কথায় একটা ভারত বিদ্বেষী, একটা ভারত ফোবিয়া আমরা তৈরি করছি। আমাদের বাংলাদেশে এটা খুব পপুলার শব্দ হয়ে গেছে এখন। আমরা অনেক নেতারা এখন গর্ববোধ করি যদি তারা নিজেকে ভারত বিরোধী প্রমাণ করতে পারে। এই যে ফোবিয়াটা তৈরি করেছেন, আপনাকে তো বুঝতে হবে রাজনৈতিক দলগুলো যদি প্রতিবেশীর প্রতি বিক্ষুব্ধ মনোভাব পোষণ করে, তাহলে এখানে অস্ত্রের বাজার তৈরি হয়। আজকে বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে একটি পরিষ্কার অবস্থান নেয়, তাহলে আমাকে শক্তি অর্জন করতে হবে, শক্তিশালী করতে হবে। এই শক্তিশালী শক্তি হতে হলে আমি একটি অস্ত্রের বাজারে পরিণত হব। আজকে বিশ্বের যারা বড় বড় অস্ত্র উৎপাদন করে, তাদের তিনটা লাইন অফ সাপ্লাই আছে। তারা তিন ভাবে তাদের অস্ত্রগুলোকে সাপ্লাই দেয়। আপনি জানেন যে যত বড় বড় অস্ত্র কারখানা আছে, তারা কিন্তু লেটেস্ট টেকনোলজির অস্ত্র তৈরি করে, সর্বোচ্চ মানের করে। সেই সর্বোচ্চ মানের সমরাস্ত্র অনেক দেশ কিনতে পারে না, কেনার মতো সামর্থ্য থাকে না। ফলে তারা কি করে, আমেরিকানরা বলেন আর সুইডেনের অস্ত্র বলেন, জাপানি বা ফ্রান্স বলেন, তারা যে অস্ত্রগুলো তৈরি করে, বা রাশিয়া বলেন, চায়না বলেন, তাদের যে ফার্স্ট লাইন অফ অস্ত্র মানে উচ্চ মানের প্রথম শ্রেণীর অস্ত্র তারা যে রাষ্ট্রগুলোকে দেয়, যাদেরকে বিক্রি করে, তাদের তো নেওয়ার মতো জায়গা তৈরি করতে হবে, তাদের ওয়ার হাউস খালি করতে হবে। অর্থাৎ নতুন অস্ত্র সম্ভার তাদের গুদামজাত করতে হলে, তাদের ক্যান্টনমেন্টে রাখতে হলে, তাদের যে পুরনো অস্ত্রগুলো আছে সেগুলো সরাতে হবে। তারা তো আরেকটি নতুন সেনাবাহিনী তৈরি করতে পারবে না। যে সেনা সদস্যদের কাছে যে অস্ত্রটা আছে, সেই অস্ত্রটাকে সরায় তো নতুন একটা অস্ত্র আনবে। সো মার্কেটিং ওয়ান হইল স্ট্র্যাটেজি হলো যে সমস্ত আধুনিক রাষ্ট্রগুলো আছে, যা শক্তি রাষ্ট্র আছে, তাদের যে সমস্যাগুলো ব্যবহার করতেছে সেই সমস্যাগুলোকে ডাউন টু আদার কান্ট্রি, অন্য দেশে স্থানান্তর করতে হবে, এবং তারা নতুন অস্ত্র তখন তারা নিয়ে নেবে। এই যে অস্ত্রটা স্থানান্তর করবে, তার জন্য মার্কেটকে, তার জন্য মার্কেট হলো দ্বিতীয় পর্যায়ে সমস্ত রাষ্ট্রগুলো সামরিক শক্তি অর্জন করতে চায়, যেমন পাকিস্তান, ইরান, মিডল ইস্টের বিভিন্ন দেশ, মেক্সিকো বা আফ্রিকান বিভিন্ন দেশ, যারা একের সঙ্গে সংঘাত করছে, তারা আধুনিকতম অস্ত্র কিনতে চায়। যেমন আরাকান আর্মি, মায়ানমার আর্মি, তারা কিনতে চায়। ভিয়েতনাম, তারপরে কম্বোডিয়া, তারা কিনতে চায়। তারা কোনটা কিনতে চায়? তাদেরকে কোনটা দেওয়া হয়? যে অস্ত্রগুলো আধুনিক শক্তিশালী বা বড় শক্তিশালী দেশগুলো নতুন টেকনোলজি অস্ত্র কেনার জন্য তাদের যে ওয়ার হাউস খালি করতে হবে, তাদের যে অস্ত্রাগার খালি করতে হবে, সেই অস্ত্রগুলো তারা ওই দ্বিতীয় লাইন অফ কান্ট্রি কাছে বিক্রি করার চেষ্টা করে, তুরস্কের কাছে বিক্রি করার চেষ্টা করে। এখন যখন দ্বিতীয় লাইন অফ কান্ট্রি গুলা, মিলিটারি কান্ট্রি গুলা নতুন অস্ত্র নিবে, ওরাও নিবে রিকন্ডিশন বা অন্য অস্ত্র, তো তাদের অস্ত্রগুলা কি করবে? তাদেরও যে পুরনো মাদান্ত আমার অস্ত্র আছে, সেইগুলো তারা কি করবে? তখন সেইগুলোর জন্য তারা মার্কেট তৈরি করে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওই ছোটখাটো দেশ, ঘানা, তারপরে ইয়েমেন, যাদের বেশি অর্থ নাই, আফগানিস্তান, যাদের অস্ত্র কেনা নাই, অস্ত্র কেনার মতো বড় অস্ত্র কেনার মতো টাকা নাই, তখন তাদেরকে বিভিন্ন সাহায্যের নামে, সহযোগিতার নামে তাদেরকে এই তৃতীয় লাইনে অস্ত্রগুলো বিক্রয় করা হয়। আজকে পাকিস্তান, তুরস্ক যখন আমেরিকান অস্ত্র কেনার চেষ্টা করতেছে, এবং সেটা দ্বিতীয় লাইনের, ফার্স্ট লাইনের না। পাকিস্তানের কাছে আমেরিকানরা ফার্স্ট লাইনে অস্ত্র বিক্রি করবে না, সেকেন্ড লাইনে অস্ত্র বিক্রি করবে। সেই সেকেন্ড লাইনে অস্ত্রগুলো পাওয়ার পরে তাদের যে অস্ত্রগুলো আছে সেগুলো কোথায় নিয়ে যাবে? তারা এখন বাংলাদেশকে একটা মার্কেট তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশে এই তৃতীয় লাইনের অস্ত্রগুলো কেনার জন্য একটা মার্কেট তৈরি করা হচ্ছে। এই জন্য আমাদের মতো কিছু ব্রোকার আছে, যারা আমরা এটা ক্যানভাস করব যে বাংলাদেশের প্রতিরক্ষা বিপদে আছে, জনগণের স্বাধীনতা বিপর্যয়ের মুখে পড়ছে, আমাদের মতো রাজনৈতিক দলগুলোকে তারা ফাইন্যান্স করবে তাদের পক্ষে ব্রোকারি করার জন্য।
আমাদের মিডিয়াকে তারা ফাইন্যান্স করবে বাংলাদেশের সমস্যাগুলোকে তুলে ধরার জন্য, যে বাংলাদেশের প্রতিরক্ষা নিরাপদ নয়, এখানে যে কোনো সময় ভারতের আগ্রাসন আসতে পারে, যে কোনো সময় মিয়ানমারের আগ্রাসন আসতে পারে, আরাকান আর্মি আক্রমণ করতে পারে। এই ধরনের বয়ান তৈরি করে মানুষকে এক ধরনের উত্তেজনা তৈরি করবে মানুষের মধ্যে, যাতে মানুষ একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলার জন্য, বাংলাদেশের সেনা বাহিনীকে আরো অস্ত্র কিনে দেওয়ার জন্য, বা বাংলাদেশের সশস্ত্র ক্ষমতা আরো বৃদ্ধি করার জন্য একটা চাপ সৃষ্টি হয়। এই দায়িত্বটা রাজনীতিবিদদের মাধ্যমে করা হয়, মিডিয়ার মাধ্যমে করা হয়, এবং তারা প্রচুর ফাইন্যান্স করে। আমরা অস্ত্রের তো কোনো অ্যাডভার্টাইজ টিভিতে হয় না, তাহলে অস্ত্রগুলো বিক্রি হয় কি করে? এই অস্ত্রগুলো বিক্রি করার জন্য আমাদের রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন দেশের প্রতি এন্ট্রি করে দেওয়া হয়, বিভিন্ন আদর্শ প্রচার করার জন্য তাদেরকে তৈরি করা হয়। সে আদর্শ প্রচার করার জন্য তখন তাদের যে অস্ত্রের প্রয়োজন পড়বে, সেই অস্ত্রগুলা, এই তৃতীয় লাইন অফ অস্ত্রগুলো আমাদের দেশে আসার রাস্তা করে দেওয়া হয়। আপনি শুনে আশ্চর্য হবেন যদি এটা আপনার আমাদের যদি পার্টেসকে জিজ্ঞাসা করেন, তারা বলতে পারবে, পার্টেস গ্রুপকে জিজ্ঞাসা করতে পারবেন বিডিআর বিদ্রোহের 3 মাস আগে কত হাজার গ্রেনেড তারা সাপ্লাই করেছিল বিডিআর কে। বিডিআর এর গ্রেনেড কিনার কি প্রয়োজন ছিল সেদিন? 2009 সনে 8 সনে বিডিআর এর এরকম হাজার হাজার গ্রেনেড করার কিনা, যে গ্রেনেড গুলো এই পার্টেস গ্রুপ সাপ্লাই দিয়েছিল, এটা খোঁজ নেন, তদন্ত করেন, তাহলে তো বেরিয়ে আসবে যে বিডিআর এর যে মারামারিটা হলো তার 6 মাস 7 মাস আগে বিডিআর এর গ্রেনেড কিনা কি দরকার ছিল? আমাকে বলেন, কেন বিডিআর কে এতগুলো গ্রেনেড কিনতে হলো? কেন কিনতে দেওয়া হলো? উদ্দেশ্যটা কি ছিল? তার মানে এমন একটা পরিবেশ সৃষ্টি করা, যে পরিবেশের মাধ্যমে একটা ত্রাস সৃষ্টি করা যায়, একটা নতুন চাহিদা তৈরি করা যায়, যে চাহিদার মাধ্যমে অস্ত্র বিক্রি করা সহজ হয়। আপনি একটা যে মনে রাখবেন, যদি আমার পার্শ্ববর্তী দেশ ভারতের, তাদের যদি ভালো উৎপাদন হয়, বেশি পেঁয়াজ তৈরি হয়, বেশি রসুন তৈরি হয়, বেশি শস্য উৎপাদন হয়, ধান উৎপাদন হয়, তাহলে আমার দেশে ধান চালের অভাব দেখা দেবে। আমার দেশে ব্যাপকভাবে প্রচার করা হবে আমার দেশে পেঁয়াজের দাম বেড়ে গেছে, আমার দেশে গমের দাম বেড়ে যাচ্ছে, চালের দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে। আমাদের 20 কোটি মানুষের অভাবটা যদি আপনি মিডিয়াতে বড় করে তুলে ধরতে চান, স্বাভাবিকভাবে তুলে ধরতে পারবেন, খুবই সুন্দরভাবে তুলে ধরতে পারবেন। এবং সে প্রচারের মাধ্যমে তখন কি হবে? ভারতের পেঁয়াজের বন্যা বাংলাদেশে আসবে, ভারতের ধান চাল আমাদের দেশে আসবে, আমরা সেগুলা ক্রয় করব, তাতে ভারতের উৎপাদিত যে উদ্বৃত্ত শস্য আছে সেটা বাংলাদেশের সহজ বাজার করতে পারবে। সম্প্রতি আপনি দেখবেন যে একটা নতুন একটা প্রপাগান্ডা করা হচ্ছে যে বাংলাদেশে জাল নোটে ভরে গেছে। কোন একটি মিডিয়া, টিভি মিডিয়া রিপোর্ট করেছে প্রায় 2 লক্ষ কোটি টাকার বেশি জাল নোট বাংলাদেশে আছে, এবং সেখানে বাংলাদেশ ব্যাংক বলছে কি, তার সমাধান কি দিয়েছে বাংলাদেশ ব্যাংক? 1000 টাকার নোটের ট্রানজেকশন কম করবেন। তার মানে কি? অর্থাৎ প্রিন্টেড টাকার চেয়ে প্লাস্টিক মানি ব্যবহার করবেন, অর্থাৎ ক্রেডিট কার্ড ব্যবহার করবেন। আপনি জানেন আজকে সারা চায়নাতে, আমি ঘুরে আসলাম, কোনো ক্যাশ ট্রানজেকশন নাই। ট্যাক্সি ভাড়াটা পর্যন্ত আপনি ট্যাক্স দিতে পারেন না। একটা কফি শপে কফি খাবেন, সেটা টাকা দিয়ে দিতে পারেন না, সব কার্ড। ওরে ক্রেডিট কার্ড নাই, সবই কার্ড। অর্থাৎ কার্ডের মাধ্যমে সকল কিছু ট্রানজেকশন করতে হবে। আপনি হোটেল বুকিং দিবেন, আপনি ট্যাক্সি ডাকবেন, আপনাকে সিনেমা দেখবেন, আপনাকে কার্ডে ব্যবহার করতে হবে, কার্ড পাস করতে হবে। কার্ড পাস করলে আপনার টাকা পেমেন্ট হয়ে যাবে। আমরাও বাংলাদেশে চাচ্ছি এই কার্ড গুলা হোক। তাহলে কার্ড গুলা হইতে হলে আমাদের এই নোট গুলোকে সরাই ফেলতে হবে। এই নোট গুলো সরাই ফেলতে হলে আমাদেরকে রিমার ছড়াইতে হবে, গুজব ছড়াইতে হবে যে এখানে জাল নোট রয়ে গেছে, সবগুলো জাল নোট, সাবধান, এই নোট আপনি নেবেন না। তার মানে মানুষের মধ্যে একটা ভয় ভীতির সৃষ্টি হবে, এই জাল নোট। এখন মার্কেটটা কি? মার্কেট হলো প্লাস্টিক মানি আমরা দিব, অর্থাৎ ক্রেডিট কার্ড, অর্থাৎ কার্ডের মাধ্যমে ট্রানজেকশন হবে। এই কার্ডের ট্রানজেকশন করার জন্য আমাদের টেলিভিশনের মাধ্যমে প্রচার করা হচ্ছে বাংলাদেশের জাল নোটের ব্যাপক বিস্তার হয়েছে। এটা সম্ভব? লক্ষ লক্ষ কোটি কোটি
টাকার জাল নোট তৈরি হয়ে যাবে, ডলার তৈরি হয়ে যাবে। সারা পৃথিবী কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? এটা কি সম্ভব? কোনো দেশে কি জাল নোট প্রিন্ট করার জন্য অ্যালাউ করবে? কিন্তু এই প্রশ্ন তো আমরা করি না, আমাদেরকে বোঝানো হয়। কাজেই আজকে ভারতে যে সেনাবাহিনীর সমাবেশগুলো হচ্ছে, এই সমাবেশগুলো হচ্ছে বাংলাদেশকে একটি সামরিক ঘাঁটি, বাংলাদেশের সামরিক শক্তি তৈরি করার জন্য, এখানে অস্ত্রের বাজার তৈরি করার জন্য যে পায়তারা গুলা করা হচ্ছে, যে দালালি গুলা করা হচ্ছে, যে রাজনৈতিক শক্তিগুলোকে বিভিন্ন অস্ত্র সরবরাহকারীদের দালাল হিসেবে তৈরি করা হচ্ছে, যাতে বাংলাদেশে একটা অস্ত্রের মার্কেট তৈরি করা হয়। প্রচার প্রচারণের মাধ্যমে আমাদের আরো বেশি অস্ত্র কেনার দরকার আছে, আমাদের ট্যাঙ্ক কেনার দরকার আছে, আমাদের আর্টিলারি গান কেনার দরকার আছে, আমাদের ড্রোন কেনার দরকার আছে। এরকম একটা চাহিদা তৈরি করতে পারলে আমরা ইমার্জেন্সি ফান্ড আমরা পেয়ে যাব, সেই ফান্ড দিয়ে আমরা এগুলো কিনে ফেলবো। কারণ তখন জাতীয় স্বার্থে নেসেসিটি অফ ডক্ট্রিন, তখন হাইকোর্ট থেকেও আমরা পাবো যে আর্টিকেল 106 এক্সেস করা যায়, নেসেসিটি অফ ডক্ট্রিন, সময়ের প্রয়োজনে আপনি নিয়ম কানুন ভঙ্গ করেও কাজ করতে পারেন। এই ধরনের একটা ডিফেন্স, প্রতিরক্ষা বা একটা ভয় ভীতি সৃষ্টি করে বাংলাদেশটাকে একটা অস্ত্রের বাজারে পরিণত করার চেষ্টা করছে, যাতে আমরা অস্ত্র কিনি এবং অস্ত্র কিনলে ওই যারা অস্ত্র সরবরাহ করছে তাদের চেইনটা ওইভাবে ডাউন টু হবে। পাকিস্তান সেকেন্ড গ্রেডে অস্ত্র কিনবে, তুরস্ক ফার্স্ট গ্রেডে অস্ত্র কিনবে, চীন ফার্স্ট গ্রেডের অস্ত্র কিনবে, সেকেন্ড গ্রেড অস্ত্র পাকিস্তানের কাছে বিক্রি করবে, তুরস্কের কাছে বিক্রি করবে, পাকিস্তান তার থার্ড গ্রেডের অস্ত্র বাংলাদেশের কাছে বিক্রি করবে, আলজেরিয়া মিশর তাদের থার্ড গ্রেড অস্ত্র আমার কাছে বিক্রি করবে। অতীতে আমরা তাই দেখেছি, আমরা দেখেছি মিশরের ট্যাঙ্ক এনে আমাদের সরকারকে পতন করানো হয়েছে, যে এই ট্যাঙ্কে গোলা ছিল না, 32 নম্বর দিয়ে গোলা ছাড়া ট্যাঙ্ক দিয়ে আপনি সরকার পতন করা দিয়েছে। সেটা কে দিয়েছিল? ট্যাঙ্কগুলা দিয়েছিল ইজিপ্ট। সেই ট্যাঙ্ক কাজ করে না। আমরা মিগ কিনেছি কয়েক বিলিয়ন ডলার দিয়ে, সেই মিগ এখন আকাশে উঠতে পারে না, কিন্তু আমার ক্যান্টনমেন্টে মিগ ভর্তি। আমরা ফ্রিগেট কিনেছি কোরিয়ার থেকে, সেই ফ্রিগেট এখন চলতে পারে না, সেই ফ্রিগেট চালানোর মতো তেল আমাদের নাই, কিন্তু আমরা তো কিনেছি, অস্ত্র তো ব্যয় করেছি। অথচ ওই অস্ত্র দিয়ে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় বানাতে পারতাম, ওই অস্ত্র দিয়ে কিন্তু আমাদের এডুকেশন তৈরি করতে পারতাম, আমরা শিক্ষিত সমাজ তৈরি করতে পারতাম, আমরা কম্পিউটার বেসড এআই বেসড একটা জনসংখ্যা তৈরি করতে পারতাম ওই অস্ত্রটা দিয়ে। কিন্তু আমরা সেটা করি নাই, আমরা ভুল পথে সবসময় আগাই, আমরা ভুল দিকে যাই। কারণ আমাদের জাতীয় নেতারা তারা চিন্তা করতে জানে না, তারা বিদেশিদের দ্বারা চিন্তিত হয়, বিদেশি তারা তাদেরকে বলে দেয় কি করতে হবে কি করতে হবে, তারা বুঝায় দেয়। ফলে আমরা বিশ্বের একটা খোরাক হয়ে যায়, আমাদের গরিব মানুষের রক্ত শোষণ করে নেওয়ার মতো পথ তৈরি করে দেয় আমাদের রাজনীতিবিদরা। এবং আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে কাজটা হচ্ছে, ভারত যে কাজটা করতেছে, সেটা আমরাই উস্কাইয়া দিচ্ছি এবং আমরা অনেক বড় বড় কথা বলি। আজকে যদি দেখেন যে ফেসবুকে দেখবেন 10 জন যদি মন্তব্য করে থাকে, তা 7 জনই মন্তব্য করেছে আমাদের সশস্ত্র বাহিনীকে আরো আধুনিকরণ করতে হবে। আর এই আচ্ছা বুঝো না, সশস্ত্র বাহিনীকে গুলি কিনে দিতে হলে তোর তো ভাত কেনার টাকা পাবো কোথায়? আমি সশস্ত্র বাহিনীর জন্য একটা বুলেট কিনে দিব, কিন্তু আমার চাল কেনার টাকা কই? আমার ভাতের টাকা কোথায়? আমার গৃহ সংস্থানের টাকা কোথায়? তাহলে ওখানে তো আমার টান পড়বে। আমি ওই গুলি দিয়া কয়জন ভারতীয়কে মারতে পারবো? আমি কয় ইঞ্চি ভারতীয় জমি দখল করতে পারবো? আমি তো স্পষ্ট কথা বলতে চাই, বাংলাদেশের 20 কোটি মানুষ যত ঐক্যবদ্ধ থাকবে, ভারতের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশের 1 ইঞ্চি জমি দখল করার। বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ করা দূরের কথা, বাংলাদেশের 20 কোটি মানুষ যথেষ্ট। আমাদের এত বড় সেনাবাহিনী দরকার নাই, আমাদের বিমান বাহিনী দরকার নাই, আমাদের অস্ত্র কেনার দরকার নাই, তুরস্ক থেকে অস্ত্র কারখানা করার দরকার নাই। আমার ট্রাক্টর কোম্পানি বানায় দাও, পাওয়ার টিলার বানানোর ফ্যাক্টরি করে দাও, হারভেস্টার বানানোর, ধান কাটার মেশিন ফ্যাক্টরি বাংলাদেশে হবে, ওইটা বানিয়ে দাও। আমার টেক্সটাইল মেশিনারিজ বাংলাদেশে তৈরি হবে, ওই ফ্যাক্টরি বানাও। আমি ট্রাক্টর, ইঞ্জিন, মোটর, মেশিন বানাতে পারবো, ওই ফ্যাক্টরি তার্কিকে বলেন দিতে।
ওই ফ্যাক্টরিকে বলেন বিশ্বকে দিতে যে আমরা বানাবো, আমার কৃষককে আধুনিকরণ করবো, আমি ট্রাক্টর দেবো, সেই ট্রাক্টর বাংলাদেশে উৎপাদন হবে, এ টু জেড পার্টস, সব পার্টস, আমরা কোনো পার্টস বিদেশ থেকে আমদানি করবো না। আমরা পাওয়ার টিলার বানাবো বাংলাদেশে, আমরা ধান শুকানোর মেশিন বানাবো বাংলাদেশে, আমরা সেচ মেশিন বানাবো বাংলাদেশে। আমরা যে আজকে অটো গাড়িগুলো চালাচ্ছি, এই অটো গাড়িগুলো আমরা বাংলাদেশে উৎপাদন করব, আমরা চীন থেকে আমদানি করব না। আমাদের সেই টেকনোলজি দাও, সেটার টাকা ব্যয় করেন। $1 বিলিয়ন দিয়ে সয়াবিন তেল না কিনে, সয়াবিন বীজ না কিনে, আপনি $100 মিলিয়ন দিয়ে বাংলাদেশের কৃষককে আমাদের প্রয়োজনীয় ভোজ্য তেলের বীজ উৎপাদন করার সক্ষমতা অর্জন করতে দেন। তাহলে সেই রাষ্ট্র সাস্টেনেবল হবে, সেই রাষ্ট্র টিকে থাকবে, সেই রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি হবে, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী সম্পদে রূপান্তরিত হবে। আজকে $100 মিলিয়ন খরচ করে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিককে দক্ষ করার চেষ্টা করেন, তাদেরকে কারিগরি বিশেষজ্ঞ তৈরি করেন। পাকিস্তান থেকে, তুরস্ক থেকে অস্ত্র না কিনে আমার এই লক্ষ লক্ষ ছেলেদেরকে অ্যাকাউন্টিং শিখান, ইঞ্জিনিয়ারিং শিখান, টেকনোলজি শিখান, তাদেরকে উচ্চ মান সম্পন্ন দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করেন। তারা $1 বিলিয়ন আর্ন করে নিয়ে আসতে পারবে। $100 মিলিয়নের জায়গায় তারা পরবর্তী 5 বছরে $100 বিলিয়ন তারা আয় করে নিয়ে আসতে পারবে। কিন্তু আপনি তো সেটা করবেন না, আপনি ম্যান পাওয়ারে ব্যবসা করাবেন, দালালির ব্যবসা করবেন, আপনার ম্যান পাওয়ার লাইসেন্স দিবেন, আপনি প্রশিক্ষণের ইউনিভার্সিটি করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি শিখাবেন আপনি, রাজনীতি আমরা কি করবো? বিশ্ববিদ্যালয়ে পাশ করা লোক রাজনীতি আসে না, এরা লন্ডনে চলে যায়, ওরা বিদেশে মাস্টারি করে, গোলামি করে, ট্যাক্সি চালায়, প্লেট মুছে, রাজনীতি করে সাধারণ। এখানে বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করেন, তাদেরকে দক্ষ মানব শক্তি রূপান্তরিত করেন, সেটা করবেন না। কারণ ভারত কেন সেনাবাহিনী করছে? আপনি সারাদিন ভারতকে গালাগালি করবেন, আপনাকে তারা চুমা দিবে? হ্যাঁ, তারা চুমা দিবে আপনাকে? আপনি বড় বড় কথা বলেন, আপনি কোথা গুলি কিনবেন? আপনি একটা গুলি বানানোর কোন ফ্যাক্টরি নাই, আপনি একটা রাইফেল বানানোর ফ্যাক্টরি আছে, তার মেটাল তৈরি করার ফ্যাক্টরি নাই। মেটাল কিনে এনে একটা টুইস্টার দিয়া, একটা ওয়েল্ডিং দিয়া আপনি বাঁকা চোরা করে অস্ত্র বানান। 7 নভেম্বর রক্তক্ষরণ হয়, আমরা জীবন বাজি রেখে 7 নভেম্বরে খালেদ মোশাররফের বিরুদ্ধে দাঁড়িয়ে আসছি, আমাদের রেকর্ড আছে। আমরা তো সে দাবি করছি না, আমরা তো সেটা চাচ্ছি না। আমরা জেনারেল জিয়াকে বাঁচানোর জন্য জেনারেল জিয়ার পাশে একটা রাইফেল নিয়ে, পিস্তল নিয়ে আমরা পিছনে দাঁড়িয়ে থেকেছি, বেতন পাওয়ার জন্য না। সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে আমার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল। কাজে এই জিনিসগুলো যখন বলে তখন খারাপ লাগে। ইতিহাসকে বিকৃত করেন কেন?